আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস 11-এর সেমিস্টার 1 2024 সালে যে নতুন সেমিস্টার হয়েছে তার প্রথম সেমিস্টারের যে আমাদের লাস্ট বা তৃতীয় কবিতাটা রয়েছে দ্য সেকেন্ড কামিং বাই ডব্লিউ বি ইয়েটস, এই কবিতাটির সমস্ত কোশ্চেন্স অ্যান্ড আনসার্স অর্থাৎ এমসিকিউ টাইপ যে কোশ্চেনগুলো আছে সেগুলো সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আজকে আমরা আলোচনা করে নেব, যেগুলো বেশ গুরুত্বপূর্ণ। আর যদি এই টেক্সটের পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট www.studysolves.com যেতে পারো। তাছাড়া এই মানে কবিতাটিরই যে মূল কবিতাটা পড়ানোর ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলই আছে, সেটাও তোমরা ওখান থেকে দেখে নিতে পারো যদি না দেখে থাকো সেটি। ক্লাস 11-এর নতুন সিলেবাসের সমস্ত ভিডিও এই চ্যানেলেই পেয়ে যাবে। এছাড়া প্লেলিস্টে গিয়ে ক্লাস 11 সেমিস্টার 1 যদি ক্লিক করো তাহলেও সেমিস্টার 1-এর সমস্ত ভিডিও তোমরা এখানে পেয়ে যাবে। তাই আমরা দেরি না করে এই কবিতাটি সম্ভাব্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করে নিই। তবে মনে রাখতে হবে এমসিকিউ এর সাথে সাথে কিন্তু বিভিন্ন চার্ট, কলাম ম্যাচিং, ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ সবই থাকতে পারে। তবে আমরা মানে সাধারণত এমসিকিউ যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো এখানে আলোচনা করে নিচ্ছি, সব বেশ গুরুত্বপূর্ণ যেগুলি সেইগুলো। তো কীরকম একটু দেখে নিই আমরা। প্রথম আমরা একটা প্রশ্ন দিয়েছি, দেখো দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং ওয়াজ কম্পোজড ইন, সেকেন্ড কামিং কবিতাটা কবে রচিত হয়েছিল, কম্পোজ মানে রচিত হয়, এটা তোমাদের মনে রাখতে হবে 1919 সালে কিন্তু এটি রচিত হয়েছিল। ঠিক এইভাবেই বাকি কবিতাগুলোরও কিন্তু এমসিকিউ এই চ্যানেলেই আলোচিত আছে, সেটা দেখে নিতে তোমরা পারো। 2 নম্বরে বলছে দেখো দ্য সেকেন্ড কামিং ইজ রিটেন, এই সেকেন্ড কামিং কবিতাটি লেখা হয়েছে অন দ্য ব্যাকগ্রাউন্ড মানে প্রেক্ষাপটে, কিসের প্রেক্ষাপটে লেখা হয়েছে এটাও মনে রাখতে হবে তোমাদের, ওয়ার্ল্ড ওয়ার 1 প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে কিন্তু এই কবিতাটি রচিত। 3 নম্বর বলছে দ্য থিম অফ দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং কবিতার থিম শব্দ অর্থ হচ্ছে বিষয়বস্তু কি, দ্য কোলাপস অফ অ্যান এরা, অর্থাৎ একটা যুগের অবসান হচ্ছে এখানে, সেটাই কিন্তু এই কবিতার মাধ্যমে কবি বুঝিয়েছেন। এগুলো কিন্তু টেক্সটের একটু বাইরে, মানে এগুলো টেক্সট সম্পর্কিতই তোমাদের জেনে রাখতে হবে। পরের প্রশ্ন বলছে দ্য টাইটেল দ্য সেকেন্ড কামিং, এই সেকেন্ড কামিং যে শিরোনামটা এটা রেফারেন্স এটা কোথা থেকে নেওয়া হয়েছে, কোন জায়গা থেকে নেওয়া হয়েছে না বিবলিক্যাল থিওলজি, বাইবেল থেকে কিন্তু নেওয়া হয়েছে এই সেকেন্ড কামিং যে ধারণাটা বা এই সেকেন্ড কামিং টাইটেলটা আমাদের কবি নিয়েছেন, এটা তোমাদের মনে রাখতে হবে। এর অপশান হয়ে গেল। 5 নম্বরে বলছে দেখো টার্নিং ইন দ্য ওয়াইন্ডিং জায়ার, তা বলছে এখানে তোমার বলছি জায়ার শব্দটার অর্থ কী, জায়ার শব্দটার অর্থ আমরা যখন পড়াই তখনই বলে দিয়েছি টেক্সটের পড়াতে, যেটা না দেখে থাকলে তোমরা চ্যানেলে দেখে নিতে পারো। স্পাইরাল মোশন অর্থাৎ ঘূর্ণন, একটা চক্রাকারে ক্রমবর্ধমান ঘূর্ণনকেই বোঝানো হয়েছে। 6 নম্বর কোশ্চেন বলছে দেখো দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, ফ্যালকন মানে বাজ পাখির মালিকের কথা শোনে না। বলছে এখানে এই কবিতা ফ্যালকন বলতে সিম্বলাইজেস মানে কাদেরকে বোঝানো হয়েছে বা ইঙ্গিত করা হয়েছে, ফ্যালকন বলতে হিউম্যান রেস বা মানব জাতি, মানুষদেরকেই কিন্তু বাজ পাখির সাথে এখানে তুলনা করা হয়েছে, তোমাদের মনে রাখতে হবে। পরে কোশ্চেনে একই লাইন আবার দেওয়া আছে দেখো দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, বলছে এখানে ফ্যালকনার বলতে তাকে কাকে বোঝানো হয়েছে, ফ্যালকন মানে যদি মানুষ হয়, ফ্যালকনার বলতে গড বা ঈশ্বরকে বোঝানো হয়েছে, এটা তোমাদের মনে রাখতে হবে। ফ্যালকন মানুষ আর ফ্যালকনার হচ্ছে গড। তারপরে কোশ্চেন আবার একই দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার, ফ্যালকন কাদের কথা শোনে না, এটা তো এইমাত্রই আমরা বললাম ফ্যালকনারদের কথা শোনে না, অর্থাৎ বাজের মালিকদের কথা শোনে না। আমরা চলে যাব 9, থিংস ফল অ্যাপার্ট কবিতার লাইন সমস্ত জিনিস ভেঙে পড়ছে, কারণ কি, সমস্ত জিনিস ভেঙে পড়ার কারণ দ্য সেন্টার ক্যান নট হোল্ড, অর্থাৎ কেন্দ্র তা ধরে রাখতে পারছে না, সেই কারণে সমস্ত জিনিস ভেঙে পড়ছে, একদম টেক্সটেরই কিন্তু এটা লাইন। 10 নম্বরে বলছে ইন দ্য পোয়েম সেকেন্ড কামিং কবিতায় হোয়াট ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর ওপর কী নেমে আসছে, এই পৃথিবীর ওপর কী নেমে আসছে এটাও কিন্তু আমাদের টেক্সট বইতেই ছিল, সেটা আমরা অবশ্যই পড়েছি সকলে। দেখো মেয়ার অ্যানার্কি অর্থাৎ সেটা হচ্ছে কি নৈরাজ্য নেমে আসছে বা ছড়িয়ে পড়ছে পৃথিবীর বুকে, কেবলমাত্র নৈরাজ্য। 11তে বলছে ব্লাড ডিম টাইড, একটা লাইন ছিল দেখো ব্লাড ডিম টাইড অর্থাৎ রক্তস্নাত ঢেউ, সেইটা বলতে কি বোঝানো হয়েছে, রক্তস্নাত ঢেউ বলতে কিন্তু আমরা কবিতা পড়ানোর সময় বলেছিলাম ভায়োলেন্ট ক্যাওস, অর্থাৎ চারিদিকে যে নৃশংসতা এবং চারিদিকে যে হানাহানি, সেই হানাহানির ভাবের কথাই এই ব্লাড ডিম টাইড দিয়ে কিন্তু বোঝানো হয়েছে। চলে যাবো আমরা পরেরটায়, অর্থাৎ পরের প্রশ্নে। সেখানে 12 নম্বরে বলছি ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং কবিতায় হোয়াট ইজ ড্রাউন্ড, কি নিমজ্জিত হয়েছে, আমরা এটা জানি দ্য সেরিমনি অফ ইনোসেন্স অর্থাৎ সারল্যের উৎসব নিমজ্জিত হয়ে গেছে, সারল্যের উৎসব বা উদযাপন কিন্তু নিমজ্জিত হয়ে গেছে বা মানে ডুবে গেছে যাকে বলে, গুরুত্বপূর্ণ কোশ্চেন অত্যন্ত। তারপরে কোশ্চেন বলছে দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড আন্ডার, অর্থাৎ এই সারল্যের উদযাপন কিসে নিমজ্জিত হয়েছে, এটাও কিন্তু আমরা পড়েছি কিসে নিমজ্জিত হয়েছে না ব্লাড ডিম টাইড, রক্তস্নাত স্রোতের মধ্যে সারল্যের উৎসব কিন্তু নিমজ্জিত হয়েছে। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি।
পরে কোশ্চেন বলছে ইন দ্য পোয়েম সেকেন্ড কামিং কবিতায় হু ল্যাক দ্য কনভিকশন, কার কিন্তু প্রত্যয়, কে প্রত্যয় হারাচ্ছে, এখানে কনভিকশন মানে প্রত্যয়, কে প্রত্যয় হারাচ্ছে এটা আমরা পড়েছিলাম দ্য বেস্ট, অর্থাৎ শ্রেষ্ঠরা তাদের প্রত্যয় হারাচ্ছে। 15 নম্বর কোশ্চেনে বলছে ইন দ্য পোয়েম সেকেন্ড কামিং হু আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, কে নিকৃষ্টের আতিশয্যপূর্ণ, কে নিকৃষ্টের কে আতিশয্যপূর্ণ, কারা আতিশয্যপূর্ণ না দ্য ওর্স্ট অর্থাৎ নিকৃষ্টরা, বেস্টরা হচ্ছে ল্যাক অল কনভিকশন, আর কারা নিকৃষ্টরা ওয়ার্স্ট এরা হচ্ছে গিয়ে ওই প্যাশনেট ইন্টেন্সিটিতে পূর্ণ। ইন দ্য পোয়েম সেকেন্ড কামিং কবিতায় হোয়াট ইজ অ্যাট হ্যান্ড, অর্থাৎ কী আসতে চলেছে বা কী আসন্ন, অ্যাট হ্যান্ড মানে এখানে আসন্ন, কোন জিনিসটা আসন্ন, সেকেন্ড কামিংটাই আসন্ন এই কবিতায়, কোন জিনিসটা আসন্ন কবি বলেছেন না সেকেন্ড কামিং। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমরা চলে যাব 17 নম্বরে, বলছে দ্য ভাস্ট ইমেজ কামস আউট অফ, ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রকাণ্ড যে হচ্ছে গিয়ে এটা মূর্তিটা সেটা কোথায়, বিশালাকার যে মূর্তি সেটা কোথা থেকে বেরিয়ে আসছে, না স্পিরিটাস মুন্ডি, অর্থাৎ স্পিরিটাস মুন্ডি শব্দের অর্থ কি, বিশ্বাত্মা বা বিশ্বপ্রাণ বা বিশ্বাত্মার থেকে কিন্তু বা অনুপ্রেরণাদায়ক শক্তি, স্পিরিটাস মুন্ডি মানে এখান থেকেই কিন্তু বেরিয়ে আসছে। তারপরে কোশ্চেন বলছে দ্য বডি অফ দ্য ভাস্ট ইমেজ শব্দ অর্থ হচ্ছে ওই বিকট বা বিশাল যে আমাদের মূর্তি, বিশাল মূর্তি ভাস্ট ইমেজ, তার কোনটা বডিটা, তার দেহটা কীরকম, তার দেহটা আমরা সবাই জানি লায়নের মতো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। একই প্রশ্ন পড়ে আছে দ্য হেড অফ দ্য ভাস্ট ইমেজ, প্রকাণ্ড মূর্তিটার মস্তক বা মাথাটা কীরকম, না সেটা হচ্ছে মানুষের মতো, দেহটা মনে রাখবে লায়নের মতো আর হেডটা হচ্ছে ম্যানের মতো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নে বলছি ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং কবিতায় স্পিরিটাস মুন্ডি স্পিরিটাস মুন্ডি বলতে কাকে বোঝানো হয়েছে, না স্পিরিট অফ দ্য ইউনিভার্স অর্থাৎ বিশ্বপ্রাণ বা বিশ্ব আত্মাকেই এখানে কিন্তু বোঝানো হয়েছে, এটা মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। এ শেপ উইথ দ্য লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ দ্য ম্যান, এমন একটা দেহ যার দেহটা হচ্ছে লায়নের অর্থাৎ সিংহের, মাথাটা মানুষের, এটা আসলে কাকে বোঝানো হয়েছে, এটা আসলে আমরা ইতিহাসে পড়েছি, এটা বোঝানো হয়েছে স্ফিংসকে, এটাও মনে রাখতে হবে। যদিও কবি বলছেন ভাস্ট ইমেজ কিন্তু আসলে বলা হয়েছে স্ফিংসকে। তো আমরা 22-এ চলে যাই, দেখা যাক 22-এ কী বলছে। 22-এ বলছে দ্য ফার্স্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মুন্ডি, যে বিশাল প্রতিমূর্তিটা ওই স্পিরিটাস মুন্ডি থেকে বেরিয়ে এসছে, সেটা স্ট্যান্ডস কোথায় দাঁড়িয়ে আছে, ইন দ্য স্যান্ডস অফ ডেজার্ট, মরুভূমির বালুকার মধ্যেই দাঁড়িয়ে আছে, এটা আমরা কবিতাতে পড়েছি। পরে কোশ্চেনে বলছে দেখো দ্য গেজ অফ দ্য ভাস্ট ইমেজ অথবা দ্য স্ফিংস, অর্থাৎ এই প্রকাণ্ড মূর্তি বা স্ফিংসের দৃষ্টিটা কেমন, আমরা কবিতায় পড়েছিলাম দৃষ্টিটা হচ্ছে ব্ল্যাঙ্ক আর পিটিলেস, তাই আমাদের দুটো অপশানই হবে, সেই জন্য বোথ এ অ্যান্ড বি, দৃষ্টিটা ব্ল্যাঙ্ক পিটিলেস দুটোই সেই কারণের জন্য। পরে কোশ্চেন বলছে দ্য গেজ অফ দ্য ভাস্ট ইমেজ অথবা স্ফিংস, যে কোনো একটা পড়তে পারে, ইজ অ্যাজ পিটিলেস অ্যাজ, কার মতো নির্দয়, না সান, সূর্যের মতো নির্দয়, এটাও কবিতার লাইন, সূর্যের মতো এটা নির্দয়। 25-এ বলছে রিল শ্যাডোজ, এটাও তোমরা কবিতায় নিশ্চয়ই পড়েছো, যে ছায়াগুলো অর্থাৎ ঘূর্ণীয়মান ছায়া, যে ছায়াগুলো ঘুরছে সেই ছায়াগুলো মানে কাদের, বিলংসু কাদের, না ডেজার্ট বার্ডস, মরুপক্ষীদের কিন্তু ছায়ার কথাই এখানে বলা হয়েছে, এটা মনে রাখবে তোমরা। 26-এ বলছে 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপস, বিংশ শতাব্দীর পাথুরে নিদ্রা, আর ভেক্স টু, বিংশ শতাব্দীর পাথুরে নিদ্রা, এটা তোমরা পড়েছিলে যে এই বিংশ শতাব্দীর যে পাথুরে নিদ্রা, এটা সম্পর্কে আমরা কবিতায় আলোচনা করেছিলাম যে সেটা কি হয়েছিল, সেটা ভেক্স টু কিসেতে সেটা মানে দুলেছিল, না সেটা হচ্ছে নাইট মেয়ার অর্থাৎ দুঃস্বপ্নেতে সেটা দুলে গেছিলো, ভেক্স টু মানে সেটা কিসে দুলে গেছিলো, যে মানে দুঃস্বপ্ন দ্বারা সেটা চমকিত হয়েছিল। তারপরের কোশ্চেনে বলছে একই, বলছে দ্য 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ, বিংশ শতাব্দীর পাথুরে নিদ্রাটা ইজ ডিস্টার্বড বাই, কাদের দ্বারা ডিস্টার্ব হয়েছিল, এটাও টেক্সটের, না রকিং ক্র্যাডল, এটাও তোমরা পড়েছিলে যে এটা আমাদের টেক্সট বইতে যখন আমরা পড়াই যে দুঃস্বপ্নের এই দোলায়, রকিং ক্র্যাডল মানে একটা দোদুল্যমান বা দোলাতে এটা কিন্তু মানে বিঘ্নিত হয়েছিল। দ্য রাফ বিস্ট অর্থাৎ ওই জঘন্য পশুটি স্লাচ টুয়ার্ডস কোন দিকে যাচ্ছে, না এটাও আমরা পড়েছিলাম বেথলেহেমের দিকে যাচ্ছে, যীশু খ্রিস্টের জন্মস্থানের দিকে কিন্তু ওই জঘন্য বিশাল পশুটি যাচ্ছে। ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং কবিতা রাফ বিস্ট রিপ্রেজেন্ট, রাফ বিস্ট এই জঘন্য পশুর দ্বারা কী বোঝানো হয়েছে, ডিস্ট্রাকশন, ধ্বংসের কথাই বোঝানো হয়েছে, যে ধ্বংস করতে আসছে। দ্য পোয়েট থিংস দ্যাট, কবি ভেবেছেন যে, পরে কোশ্চেন রাফ বিস্ট স্লাচ টুয়ার্ডস বেথলেহেমের দিকে কেন যাচ্ছে, ফর, কিন্তু কবি ভেবেছেন রিবার্থ, পুনরায় আবার জন্মগ্রহণ করার জন্য কিন্তু এই রাফ বিস্ট যাচ্ছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 31-এ বলছে
ইন দ্য পোয়েম কবিতায় দ্য সেকেন্ড কামিং দ্য স্টোনি স্লিপ লাস্ট, পাথুরে নিদ্রা কত বছরের ছিল? একটু আগে আমরা পড়েছি যে 20 সেঞ্চুরিজ, বিংশ শতাব্দী ধরে কিন্তু পাথুরে নিদ্রাটা আমাদের ছিল। প্রত্যেকটি প্রশ্ন আমরা আলোচনা করে দিলাম, গুরুত্বপূর্ণ সমস্ত ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। পরের ক্লাসের এই জাতীয় ভিডিও তোমরা প্রশ্নোত্তরে শীঘ্রই পেয়ে যাবে।